বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত, স্কোয়াড্রন লিডার অসীম নিহত, যান্ত্রিক ত্রুটি বলছে আইএসপিআর। তিস্তা প্রকল্পে চীনের পাশাপাশি যুক্ত হতে চায় ভারত, নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে এগিয়েছে আলোচনা। নিজের নামে আর কোনো প্রকল্প নয় বললেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে অন্তর্ভুক্তির নির্দেশ। ডলারের মূল্য সুদের হার বাজার ভিত্তিক করার সিদ্ধান্তকে স্বাগত, সাময়িক অসুবিধা হলেও দীর্ঘমেয়াদে সুফলের আশা। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যায় আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন, শীর্ষ সন্ত্রাসী ইমন খালাস। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। সন্ধ্যা ৭টার ২১শে সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: পর্যটন শিল্পের মহাপরিকল্পনা চূড়ান্ত, ১৫০০ স্পটের উন্নয়ন করবে সরকার, বিদেশি বিনিয়োগে মিলছে সাড়া। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ মারা গেছেন। আহত উইং কমান্ডার সুহান হাসপাতালে চিকিৎসাধীন। যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে আইএসপিআর। ইকরামুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন রত্না জামান। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে প্রশিক্ষণ বিমানটি উড়াল দেয়। এর কয়েক মিনিটের মধ্যেই বিমানের পেছনে আগুন জ্বলতে থাকে। মুহূর্তের মধ্যে 2 বৈমানিক প্যারাশুট নিয়ে ঝাঁপ দেন, আর তার আগেই বিমানটি টুকরো টুকরো হয়ে কর্ণফুলী নদীতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। বিস্ফোরণের শব্দের সাথে সাথেই প্রশিক্ষণ বিমানটিতে আগুন লেগে যায়। এরপর নদীতে পড়তে দেখে স্থানীয় মাঝি মাল্লারা উদ্ধার অভিযানে নামেন। ভাসমান অবস্থায় 2 জনকে উদ্ধার করেন তারা। এদিক দিয়ে আসিয়ে আপনার এই বরাবর আসছে, তো এদিক দিয়ে আসার সময় বিমানের পিছনে মানে আগুন জ্বলতেছে, ঠিক আছে, আগুন জ্বলতেছে, এই বরাবর আসে একদম নিচু করে আসিয়ে 2 ভাগে বিভক্ত হয়ে পড়ে গেছে পানির মধ্যে। 2 জন পাইলট, একজন বসছে পশ্চিম পারে, একজন বসছে দক্ষিণ পারে। তো ডুবনের অবস্থা আসছিল, একজন হুঁশ আসছিল, অনিবানো আসছিল। ডুবনাকে বুটটা তুলছিল, আমি আরেকটা দিয়ে ওই যেটা বাসানো আসছিল ওকে আমি তুলছিলাম। 3টা বুট উদ্ধার করছিলাম। পরে 2 জন বৈমানিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দুপুর 12টার দিকে স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ মারা যান। আহত উইং কমান্ডার সুহান চিকিৎসাধীন আছেন হাসপাতালে। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের সামনে নদীতে একটি বয়ারের কাছে পতিত হয় বিমান। পরে পানির নিচে বিধ্বস্ত বিমানটির অবস্থান নিশ্চিত করতে পাঠানো হয় অত্যাধুনিক জাহাজ। সোলার মেশিনটা আসলে ওই সোলার মেশিন দিয়ে ওটাকে আইডেন্টিফাই করবে। আইডেন্টিফাই করার পর ওদের আমাদের ডাইভিং টিম নেমে ওইটাকে শনাক্ত করে তারপর ওটা টেনে নিয়ে আসবে। কর্ণফুলী চ্যানেলে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হলেও চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানান সংশ্লিষ্টরা। রত্না জামান, ২১শে টেলিভিশন। তিস্তা বহুমুখী প্রকল্পে চীনের পাশাপাশি ভারতও যুক্ত হতে চায়। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে বৈঠকে এ আগ্রহের কথা জানান সফররত ভারতের পররাষ্ট্র সচিব। বৈঠক শেষে মন্ত্রী জানান, ভারতের ভেতর দিয়ে নেপাল থেকে 40 মেগাওয়াট জলবিদ্যুৎ আনার আলোচনা অনেকখানি এগিয়েছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের বিষয়টি লোকসভা নির্বাচনের পরই স্পষ্ট হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। রিপোর্ট করছেন প্রণব চক্রবর্তী। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়েত্রা। পরে ভারতের পররাষ্ট্র সচিব আসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে। আলোচনা হয় ট্রানজিট, কানেক্টিভিটি, সীমান্ত পরিস্থিতি, তিস্তা সহ নানা ইস্যুতে। আগামী জুলাইতে প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়েও তাদের মধ্যে কথা হয়েছে বলেও সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী। ভারতে এখন নির্বাচন চলছে, নির্বাচন পর সরকার গঠন হবে, তারপর না মাননীয় প্রধানমন্ত্রীর সফর কখন হবে সেটা ঠিক। পররাষ্ট্রমন্ত্রী জানান, নেপাল থেকে জলবিদ্যুৎ আনার বিষয়টি এগিয়েছে। এছাড়া তিস্তা বহুমুখী প্রকল্পে ভারত যুক্ত হতে চায় বলেও জানান মন্ত্রী। বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়, তো আমরা
আমি যেটা বলেছি সেটি হচ্ছে এই তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে। ট্যারিফ নিয়ে সেটিও অনেকটা চূড়ান্ত হয়েছে, সেটি আমাদের পারচেস কমিটিতে যাবে এবং সেটি হলে পরে আমরা নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে পারবো। বাংলাদেশিদের ভিসা জটিলতা দ্রুত নিরসন এবং সীমান্ত হত্যা বন্ধে ভারত আন্তরিক বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তারা অত্যন্ত আন্তরিক এই বিষয়টি সমাধান করার জন্য এবং সহজে মানুষ যাতে ভিসা পায়। নন লিথাল উইপন ব্যবহার করার উপর আমরা গুরুত্ব আরোপ করেছি এবং তিনি জানিয়েছেন যে তাদের বর্ডার সিকিউরিটি গার্ডকে তারা নির্দেশনা দিয়েছেন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের নামে আর কোনো প্রকল্প যাতে না নেওয়া হয় সেজন্য একনেক সভায় সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিনের সভায় 5,563 কোটি টাকার 10 প্রকল্প অনুমোদন দেয়া হয়। মিনালা দিবার সহায়তায় আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। অনুমোদন দেওয়া হয় 5,563 কোটি টাকার 10 প্রকল্প। এর মধ্যে 5,203 কোটি টাকা আসবে সরকারি তহবিল থেকে, বাকি 360 কোটি 47 লাখ টাকা পাওয়া যাবে বৈদেশিক ঋণ থেকে। প্রথমবারের মতো ঢাকার বাইরে চট্টগ্রামে বার্ন ইউনিট স্থাপনে নেওয়া হয়েছে একটি প্রকল্প। সভা শেষে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা সচিব। মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতা যে উনি নিজের নাম ব্যবহার করে কোনো প্রকল্প নেওয়া উনি চান না। শেয়ার বাজারে আমাদের যে কোম্পানিগুলি আছে, সরকারি কোম্পানিগুলি আছে, সেগুলি যেন শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হয়। অর্থ মন্ত্রণালয় উনি অর্থ বিভাগে এই বিষয়ে কাজ করার জন্য অনুশাসন দিয়েছেন। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে প্রধানমন্ত্রীর দেয়া অনুশাসনের কথা তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী। তাদের আয়ের থেকেই তারা প্রকল্প গ্রহণ করতে পারবে বলে আমরা মনে করি। অন্তত বড় প্রকল্প না হলে ছোটোখাটো প্রকল্প তারা গ্রহণ করতে পারবে বলে আমরা মনে করি। এটাই মাননীয় প্রধানমন্ত্রী এটার উপরে জোর দিলেন এবং তিনি বললেন যে নিয়ম আছে 3 বছর, ওই 3 বছর তাকে দেখো এবং অবজার্ভ করো। যাদের 3 বছর হয়ে গেছে তাদেরকে বলো তোমরা তোমাদের প্রফিট বৃদ্ধি করো যাতে তোমাদেরকে পাবলিক এনলিস্টমেন্ট করা যায়, স্টক এনলিস্টমেন্ট করা যায়। স্বাস্থ্য ও গ্রামীণ অবকাঠামো সংক্রান্ত প্রকল্পই প্রাধান্য পেয়েছে এই সভায়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সুদের হার বাজার ভিত্তিক করার পাশাপাশি বৈদেশিক মুদ্রা বিনিময় হার নির্ধারণে ক্রলিং পেগ পদ্ধতি চালু করাকে ইতিবাচক বলছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। আশা করছেন সাময়িক কিছু অসুবিধা হলেও দীর্ঘমেয়াদে এসব সিদ্ধান্ত অর্থনীতির জন্য সুফল বয়ে আনবে। মেহেদি হাসানের রিপোর্ট। বুধবার ব্যাংকের সুদের হার নির্ধারণে সব ধরনের কৌশল তুলে নিয়ে এটিকে বাজার ভিত্তিক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সঙ্গে নীতি সুদহার 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে উন্নীত করা হয়েছে 8.5%। এছাড়া বৈদেশিক মুদ্রা বিনিময় হার নির্ধারণে চালু করা হয়েছে ক্রলিং পেগ পদ্ধতি। এতে টাকার মূল্যমান 6.3% কমে প্রতি ডলারের দাম 1 লাফে 110 টাকা থেকে উন্নীত হয়েছে 117 টাকায়। ব্যবসায়ী নেতারা বলছেন সুদের হার ও বৈদেশিক মুদ্রা বিনিময় হার অনেকদিন ধরেই কৃত্রিমভাবে আটকে রাখা হয়েছিল। এখন সব নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ফলে আমদানি পণ্যের দাম কিছুটা বাড়বে, ফলে সামগ্রিক মূল্যস্ফীতিও কিছুটা বৃদ্ধি পাবে। কিন্তু এর সিদ্ধান্ত অবধারিত ছিল। দ্রব্যমূল্যের হয়তো কিছু দাম বাড়বে, ইম্পোর্টেড যেসব দ্রব্যমূল্য আসছে, বাট অ্যাট দ্য সেম টাইম এক্সপোর্টেরও কিন্তু কিছু বাড়ার সম্ভাবনা। যেভাবে আমাদের ডলারের কমে গেছিল, রিজার্ভ কমে গেছিল, এখন আমাদের আরও তো অনেক রকম প্রেশার আছে। আন্ডার দ্য সার্কামস্টান্সেস এইটা করা ছাড়া বোধহয় কোনো উপায় ছিল না। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন সুদের হার বৃদ্ধির ফলে বাজারে মুদ্রা সরবরাহ কমবে, যা দীর্ঘমেয়াদে মূল্যস্ফীতি কমাতে সহায়তা করবে। পাশাপাশি স্থিতিশীল হবে মুদ্রা বিনিময় হারও। জিনিসটাকে অপারেট করতে দিতে হবে অ্যাজ ইট শুড বি। মার্কেট মানে মার্কেট, হাই ইন্টারেস্ট রেট টাকাকে অ্যাট্রাকটিভ করবে, টাকা অ্যাট্রাকটিভ হলেই ডলারের সাথে টাকার যেইটা রিলেশনশিপটা সেটা স্টেবল হয়ে যাবে। তো সেটা আমরা চাই। এক্সচেঞ্জ রেটটা স্টেবল হলে পরে আমরা আশা করব যে ইনফ্লেশনের উপর তখন একটা পজিটিভ ইম্প্যাক্ট হবে এবং আস্তে আস্তে ইনফ্লেশন কমে আসবে। এদিকে অর্থবছরের শেষ সময় হওয়ায় আগামী 1.5 মাসে ব্যাংকিং খাত থেকে বড় অঙ্কের ধার নিতে পারে সরকার। সেটা হলে সুদের হার খুব অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।
তাই ব্যয় কাটছাট করে হলেও শেষ সময় ব্যাংক ঋণ কম নেওয়ার পরামর্শ তাদের। এই মাসে 15 দিন আর পরের মাসের 1 মাস খুব হাই বরোয়িং হবে, কারণ বছরের শেষ। এখানে প্রচুর ব্যাংক থেকে সরকার প্রচুর ধার করে সবসময়। এই ধারের পরিমাণটা একটু কম রাখতে হবে, কারণ এটা যদি বেশি ধার করা হয় তাহলে সেটা মেটানো কঠিন হবে ব্যাংকের পক্ষে। ব্যাংকের তারল্য নাই এবং ইন্টারেস্ট রেট তখন কোথায় যেয়ে ঠেকবে কেউ বলতে পারবে না। কোনোভাবেই কেন্দ্রীয় ব্যাংক থেকে নোট ছাপিয়ে আর ঋণ নেওয়া ঠিক হবে না বলেও মত ডক্টর আহসান এইচ মনসুরের। টাকা ছাপিয়ে আমি ধার করে নিয়ে নিলাম, সেটা করলে পরে ইনফ্লেশন কমবে না। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ সহ 3 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় আলোচিত এই মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন সহ 6 জন খালাস পেয়েছেন। রায়ে আদালত বলেন, সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন। গায়েব করে দেয়া হয় মামলার নথিও। রাসেল খানের রিপোর্ট। 90 দশকের ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরী ভাগ্যের নির্মম পরিহাসে মাত্র 33 বছর বয়সে থেমে যায় তার জীবন প্রদীপ। 1998 সালের 18 ডিসেম্বর রাতে রাজধানীর বনানীতে ট্রাম্প ক্লাবের সামনে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান সোহেল চৌধুরী। চলচ্চিত্রের আকাশ থেকে এ যেন নক্ষত্রের অকাল পতন। ডিবি পুলিশের তদন্তে উঠে আসে খুনের পেছনের সব লোমহর্ষক বর্ণনা। মসজিদের পাশে থাকা বনানীর ওই ক্লাবে গান বাজনা বন্ধ করতে বলায় পরিকল্পিতভাবে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করা হয় এ নায়ককে, যার পেছনে কলকাঠি নাড়ে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ ট্রাম্প ক্লাবের মালিক বান্টি ইসলাম ও আশিস রায় চৌধুরী। পরবর্তীতে এই 3 জন সহ 9 আসামির নাম উল্লেখ করে চার্জশিট দিলেও বছরের পর বছর ঝুলে থাকে মামলাটি। অবশেষে 26 বছর পর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এর বিচারক অরুণাভ চক্রবর্তী মামলার রায় ঘোষণা করেন। এ সময় আদালতে হাজির ছিলেন 9 আসামির মাত্র একজন। রায়ে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তবে সাজা পাননি সোহেল চৌধুরীকে গুলি করা শীর্ষ সন্ত্রাসী ইমন ও মামুন সহ 6 জন। আদালতে রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষী যতটুকু এনেছে তারা কেউ এই ঘটনার কথা বলে নাই এবং তারা সাক্ষী দিয়েছে, তারা হলফ করে সাক্ষী দিয়েছে এবং তাদের ফ্যামিলি মেম্বারই অনেকে সাক্ষী দিতে আসে না। তো এই জন্য কি যাদের ফ্যামিলির আত্মীয়স্বজন মানে তারা যদি সাক্ষী না আসে তো সেই জন্য কি আদালত বসে থাকবে? দীর্ঘদিন মামলাটা সর্বোচ্চ এবং এটার প্রাধান্য মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী এই মামলাটার বিচার কার্যক্রম দ্রুত নিষ্পত্তি হয়েছে। রায় ঘোষণার সময় আদালত বলেন, সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন। গায়েব করে দেয়া হয়েছে মামলার নথিপত্র। এই সাক্ষী যারা দিয়েছে তারা গা বাঁচিয়ে সাক্ষী দিয়েছে এবং তাদের চেষ্টা করা হয়েছে যে আসামিদেরকে এই মামলা থেকে কীভাবে খালাস করানো যায়, অব্যাহত এই ধরনের একটা অপচেষ্টা ছিল। তারপরেও অন্যান্য সাক্ষীদের যে সাবস্টেন্সিয়াল যে সাক্ষী তাদের সাক্ষীর উপর ভিত্তি করে এই মামলাটা আজকে সাজাটা দেওয়া হলো। রায়ের এই দিনে সোহেল চৌধুরীর পরিবারের কারোরই দেখা মেলেনি আদালতে। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। উপজেলা নির্বাচনের প্রথম ধাপ নিয়ে কমিশনের সন্তোষ, ভোট পড়ার হার 36.1%। সাগর পথে ইউরোপ পাড়ির শীর্ষে বাংলাদেশ, মৃত্যুর কোলে ঢলে পড়ে কমপক্ষে 12%। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। কাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন এবং 75-এর 15 আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেবেন। পরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ার দাঁড়িয়ারকুল সমবায় সমিতির উপদেষ্টা হিসেবে সদস্যদের সাথে মতবিনিময় করবেন এবং নিজ অর্থায়নে কৃষি যন্ত্রপাতি বিতরণ করবেন। বিকেলে সড়ক পথে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরকে নিরাপদ, নির্বিঘ্নে এবং সফল করার লক্ষ্যে জেলা প্রশাসন
যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সার্বিক সমন্বয়মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রথম ধাপের উপজেলা নির্বাচন নিয়ে সন্তুষ্ট কমিশন। কমিশনার মোহাম্মদ আলমগীর জানান, ভোট পড়ার হার ৩৬.১%। সবচেয়ে বেশি ভোট পড়েছে জয়পুরহাটের ক্ষেতলালে ৭৩.১৬% এবং চট্টগ্রামের মিরসরাই সহ দেশের কয়েকটি উপজেলায় সর্বনিম্ন ১৭% ভোট পড়েছে। বিস্তারিত জানাচ্ছেন মিনালা দিবা। নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাচন নিয়ে কথা বলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। জানান, ১৩৯টি উপজেলায় ভোট হয়েছে। এর মধ্যে ৩৭টি তুচ্ছ ঘটনা বড়ভাবে দেখার সুযোগ নেই। তবে বড় একটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশ না নেয়া, ধান কাটা এবং বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে। জেলা প্রশাসক, আমাদের যারা নির্বাচন পুলিশ সুপার বা আমাদের নির্বাচন কর্মকর্তা, তারা আগেই এটা বলেছিলেন আমাদের যে স্যার এই এলাকায় ভোটার টার্ন আউট কম হতে পারে, কারণ এই এলাকায় ধান কাটা চলছে। আর বিশেষ করে ওই কালকে হঠাৎ বৃষ্টি আসায় অনেকেই, বিশেষ করে হাওড়া এলাকার লোকজন ভয় পেয়ে গেছে যে বন্যা হয়ে গেলে তাদের ধানগুলো তলিয়ে যেতে পারে। তো এই ভয়ই অনেকেই ওদিকে করেছে। আর সকালে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে প্রায় বাংলাদেশের অধিকাংশ এলাকায়, এই জন্য ভোটের টার্ন আউটটা কম হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্টির কথাও জানান কমিশনার মোহাম্মদ আলমগীর। সুষ্ঠুভাবে বলেছে, এই জন্য বলবো যে যেখানেই আমাদের জাল ভোট দেওয়ার চেষ্টা দু একজন করেছে, তাদেরকে আপনারা দেখেছেন যে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, সেই ভোট বাতিল করা হয়েছে এবং যারা শাস্তির আওতা মানে কি সোজা কথা তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করা চালান দেওয়া হয়েছে। কমিশনের দায়িত্ব নির্বাচন আয়োজন করা মন্তব্য করে এই কমিশনার আরও বলেন, কারা অংশ নিচ্ছে বা নিচ্ছে না এটা দেখা ইসির বিষয় নয়। মিনালা দীপা, ২১ টেলিভিশন, ঢাকা। সাগরপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার তালিকায় ফের শীর্ষে বাংলাদেশ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য মতে চলতি বছরের প্রথম ৩ মাসে সাগরপথে ইতালি প্রবেশকারীদের মধ্যে ২৩% বাংলাদেশি। ঝুঁকিপূর্ণ এ পথ পাড়ি দেওয়ার সময় মৃত্যুবরণকারীদের মধ্যেও বাংলাদেশিদের সংখ্যা কম নয়। বিশ্লেষকরা বলছেন, দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপই পারে অবৈধ অভিবাসন বন্ধ করতে। প্রাকৃতিক সম্পদ আহরণে নতুন প্রযুক্তির মাধ্যমে ভূতত্ত্ববিদদের গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড তৌফিকে ইলাহি চৌধুরী। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন মিলনায়তনে জিওলজি ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বিষয়ক আলোচনায় যোগ দেন ড তৌফিকে ইলাহি চৌধুরী। এ সময় পেট্রোবাংলা, রাজুক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমে ভূতত্ত্ববিদদের সম্পৃক্ততা বাড়ানোর কথা বলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা। পশ্চিমাদের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটে উন্নয়নশীল দেশ তথা বাংলাদেশে নানা চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। সার্ভিস হিসাবে আপনারা এটা কমার্শিয়ালাইজ করতে পারেন। রাজুক একা না, সমস্ত অধিদপ্তরকে আমরা বাধ্য করাইতে পারি, মিনিস্ট্রি থেকে আমরা কালকে বলতে পারি সবাইকে যেটা প্রয়োজন। তো অনেক জায়গা আছে রেভিনিউ কালেকশনগুলিতে। বাংলাদেশ বা পৃথিবীর উন্নয়নশীল দেশে আজকে যেসব চ্যালেঞ্জ এসেছে, এটা কোনোটাই আমাদের সৃষ্টি না, কোনোটাই আমাদের সৃষ্টি না। এগুলো সব বিদেশ থেকে এসেছে। সেই ইনফ্লেশন বিদেশ থেকে এসেছে, আমাদের ফরেন এক্সচেঞ্জ স্ট্রেস বিদেশ থেকে এসেছে, আমাদের যে গরিবের উপর যে স্ট্রেস যাচ্ছে বিদেশ থেকে এসেছে। এভরিথিং হ্যাজ বিন ইম্পোজড অন আস অ্যান্ড কান্ট্রি লাইক আস। দেশের পর্যটন শিল্পের উন্নয়নে নেওয়া হচ্ছে মহাপরিকল্পনা। প্রায় ১৫০০ পর্যটন স্পটকে বিশ্বমানের করে গড়তে গুরুত্ব দেওয়া হচ্ছে বিদেশি বিনিয়োগে। এরই মধ্যে মিলেছে সাড়াও। তবে পরিকল্পনার পাশাপাশি আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি ব্যবসায়ীদের। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। বৈচিত্র্যময় প্রকৃতি আর ঋতুর দেশ বাংলাদেশ। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার কিংবা কুয়াকাটায় একই সঙ্গে সূর্যোদয় ও সূর্যাস্তের বিরল দৃশ্য সত্যিই তুলনাহীন। পার্বত্য অঞ্চলের নৈসর্গিক দৃশ্য মন কাড়ে পর্যটকের। ট্রেকিংয়ের জন্য তরুণদের প্রধান আকর্ষণ। দেশি পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে কিছু বাধা আছে। যেগুলো পর্যটন কেন্দ্র আছে এগুলো রাস্তাঘাট এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু যদি উন্নত করা যায়, তো সেক্ষেত্রে যারা বিদেশে থেকে আসবে তাদের এই বাংলাদেশের প্রতি একটা আগ্রহ বাড়বে। পর্যটক যে
প্লেসগুলো আছে, স্পোর্টগুলো আছে, এগুলোর প্রতি যদি আমাদের সরকার যদি কোনো কাজ করতে পারে তাহলে আমি মনে করি যে সরকার ওখান থেকেও ভালো একটা বেনিফিট পাবে। দক্ষিণে সুন্দরবন পৃথিবীর অন্যতম বড় ম্যানগ্রোভ ফরেস্ট। এছাড়া সিলেটের অপরূপ প্রকৃতি, হাওরের জলমগ্ন জীবন এক অনন্য পর্যটন সম্ভাবনা। কিন্তু পর্যটন এলাকায় দেশি দর্শনার্থী থাকলেও নেই বিদেশি পর্যটক। মূলত নীতি সহায়তা না থাকায় অবকাঠামো সংকট, বিদেশি গণমাধ্যমে প্রচারহীনতা এবং পরিকল্পনা বাস্তবায়নে দুর্বলতার কারণেই এগুতে পারছে না পর্যটন খাত। ট্যুরিজমে যারা উন্নতি করেছে প্রত্যেকটা দেশেই কিন্তু এটা সরকার প্রধান যিনি থাকেন তার নিয়ন্ত্রণে থাকে। তার কারণটা হচ্ছে পর্যটন শিল্পের যে খাতগুলো আছে ওখানে অনেকগুলো মন্ত্রণালয় সম্পৃক্ত। আসলে এটা একটা সম্পূর্ণ আলাদা মন্ত্রণালয় হওয়া উচিত। পর্যটন খাতকে যদি আপনি প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে জড়িত করতে পারেন তাহলে দেখবেন এর রূপটাই পাল্টে যাবে। পর্যটনের উন্নয়নে বিভিন্ন সময়ে নেওয়া হয়েছে মহাপরিকল্পনা, তবে নানামুখী আমলাতান্ত্রিক জটিলতায় তা আলোর মুখ দেখেনি। তবে এবার মহাপরিকল্পনায় আছে রোডম্যাপ। এর মাধ্যমে দেশের ১৫০০ পর্যটন স্পটের উন্নয়ন করবে সরকার। ৫৩টি ক্লাস্টারের মধ্যে ৮ বছরে উন্নয়ন করা হবে ১৯টির। বিদেশি পর্যটকদের জন্য আলাদা স্পটের পাশাপাশি সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে। সারা দেশের ট্যুরিজম সেক্টর ডেভেলপমেন্টের জন্য আমরা এখন বেসরকারি উদ্যোক্তাদের সাথে কথা বলতে চলছে। সৌদি আরবের একটা টিম আসবে এই মাসে, তারপরে জাপানি একটা কোম্পানি আমাদের সাথে কথা বলে গেছেন, তারপরে আমাদের আরও বিভিন্ন দেশের সাথে আমাদের আলোচনা চলছে। আর বাংলাদেশ ট্যুরিজম বোর্ড তাদের মাধ্যমে একটা মাস্টার প্ল্যান করা হচ্ছে, এটা শেষ পর্যায়ে আছে। পরিকল্পনা বাস্তবায়নে বিদেশি বিনিয়োগের উপর গুরুত্ব দিচ্ছে সরকার। তবে পর্যটন কর্পোরেশন মনে করছে এ খাতের উন্নয়ন কেবল একটা মন্ত্রণালয়ের বিষয় নয়, সমন্বিত উদ্যোগ দরকার। আহমদ বাবু, ২১শে টেলিভিশন, ঢাকা। দেশ বরেণ্য পরমাণু বিজ্ঞানী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া বিশ্ব দরবারে বাংলাদেশের এগিয়ে যাওয়ার ইতিহাসে সমুজ্জ্বল নক্ষত্রের নাম। আমৃত্যু ভালোবেসেছেন দেশকে, ক্ষমতার অতি কাছাকাছি থেকেও রাজনীতিতে ছিলেন নির্মোহ। খুবই সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। মাহমুদ হাসানের রিপোর্ট। ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলায় ফতেহপুর গ্রামে জন্ম ডক্টর এম ওয়াজেদ মিয়ার। বন্ধু ও পরিবারে পরিচিত ছিলেন সুধা মিয়া নামে। বাবা আব্দুল কাদের মিয়া এবং মাতা ময়জুন্নেসার ৭ সন্তানের সর্বকনিষ্ঠ। ১৯৫৬ সালে রংপুর জিলা স্কুল থেকে মাধ্যমিক শেষ করেন। কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পাশ করেন ১৯৫৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ১৯৬১ সালে ফজলুল হক হলের ছাত্র সংসদ নির্বাচনে হন সহসভাপতি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ঠিক পরের বছরই তৎকালীন পশ্চিম পাকিস্তানের লাহোরে চাকরিতে যোগ দেন আণবিক শক্তি কমিশনে। লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে লাভ করেন ডক্টরেট ডিগ্রি। একই বছর ১৭ নভেম্বর দেশে ফিরে যুগল জীবন শুরু করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে। তাদের ২ সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল স্বমহিমায় উজ্জ্বল। অনার্সে সেকেন্ড, মানে ফার্স্ট ক্লাস সেকেন্ড হন, মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট নিউক্লিয়ার ফিজিক্সে, এবং এরপরে উনি পিএইচডি করেন ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার ফিজিক্সে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং আগে পরের রাজনৈতিক প্রেক্ষাপটে গৌরবোজ্জ্বল অংশগ্রহণ ছিল ডক্টর ওয়াজেদ মিয়ার। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুক্ত হওয়ায় কারাবরণও করতে হয় তাকে। ৬২ যে শিক্ষা আন্দোলন, ওই আন্দোলনে তিনি আন্দোলন করতে যেয়ে উনি জেলে ছিলেন, এবং ওই সময় বঙ্গবন্ধুর সাথে তার দেখা হয় সেন্ট্রাল জেলে। বঙ্গবন্ধু ওই সময় আগরতলা ষড়যন্ত্র মামলায় জেলে ছিলেন, এবং তার তখনই উনি বঙ্গবন্ধুর সংস্পর্শে আসেন। দেশ বরেণ্য গুণী এই বিজ্ঞানীর গবেষণামূলক বইগুলো পড়ানো হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। উনি বেশ কিছু বই লিখেছেন যেগুলো আন্ডার গ্র্যাজুয়েটে ছাত্রদের পড়ানো হয়, এই ফিজিক্স সম্পর্কে আর কি। হ্যাঁ, মানে ইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভিজিটিং প্রফেসরও ছিলেন, এখানে আমাদের ছাত্রদের পড়িয়েছেন যখন উনি অ্যাটমিক এনার্জি কমিশনে জব করতেন। সফল এই পরমাণু বিজ্ঞানী চিরবিদায় নেন ২০০৯ সালের ৯ মে। কর্মগুণ ও সহজ সরল দেশপ্রেমী হিসেবে তিনি স্মরণীয় ও অনুকরণীয়।
মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। আবারও বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। মাতৃভাতা জন্ম নিবন্ধনের টাকা আত্মসাৎ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্তে নামছে জেলা প্রশাসন। সন্ধ্যা ৭টার একুশে সংবাদে আবারও আমন্ত্রণ। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গাফিলতি, নিঃসন্তান নারীর নামে মাতৃভাতার টাকা তুলে আত্মসাৎ করা সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে নীলফামারীর খালিশা চাপানি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান, আর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। নীলফামারী প্রতিনিধি তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। 2 শতাধিক নারীকে মাতৃত্বকালীন ভাতার কার্ড বরাদ্দ দেন ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান সরকার। অভিযোগ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সহ সন্তান নেই বা অনেকের সন্তান স্কুলে পড়ে কিংবা সদ্য বিবাহিত এমন 30 জন সুবিধাভোগী নারীর নামে তোলা হয়েছে 3 লক্ষাধিক টাকা। এসব টাকা উত্তোলনে ব্যবহার করা হয়েছে চেয়ারম্যানের লোকজনের মোবাইল নাম্বার, যেগুলো এখন বন্ধ। এই কার্ডটা কিভাবে হইল আর কে খাচ্ছে তা আমি জানি না। এই চক্র যারা এটার সাথে জড়িত তাদের আমি শাস্তি দাবি। জন্ম নিবন্ধন, বিধবা ভাতা, রেশন কার্ড, এলজিএসপির বরাদ্দ সহ নানা কাজে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। 200 টাকা দিনুম দিয়া কার্ডটা আবার এক নিয়ে 2 বেশ চাল তুলছি। বলতেছে যে কার্ডটা দিলে নাকি ওনার বলেন চেয়ারম্যান সাহেবের বল লস হবে। চেয়ারম্যান সাহেব এই জন্য কার্ডটা আমাকে দিচ্ছে না। জন্ম নিবন্ধনে 150 টাকা বরাদ্দ, সেখানে 1000 টাকা 750 টাকা কিভাবে লাগে? তবে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যানের দাবি, প্রতিপক্ষ লোকজনকে দিয়ে এসব বলাচ্ছে। এই অভিযোগগুলা ভিত্তিহীন, এই অভিযোগগুলা মিথ্যা, এই অভিযোগগুলা বানোয়াট। আমার প্রতিপক্ষ ভাইয়েরা তাদেরকে দিয়ে অভিযোগ করানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। এই বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। এই টিমটি কাজ করছে। আমরা আশা করছি এই প্রতিবেদনটি পেলে সেখানে যদি এ ধরনের ভাতা বিতরণের সাথে কেউ অনিয়মে যুক্ত থাকে তার বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সুবিধাবঞ্চিত মানুষের জীবনমানের উন্নয়নে ইউনিয়ন পরিষদে স্বচ্ছ সেবার প্রত্যাশা সবার। সমর ইসলাম, একুশে টেলিভিশন। ব্যবসা বাণিজ্যের খবর। নাটোরে নিরাপদ আম ও লিচু আহরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণে প্রস্তুতিমূলক সভা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় মুজাফফর লিচু 20 মে থেকে এবং বোম্বাই ও চায়না লিচু 27 মে থেকে আহরণ করার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া 15 মে গুটি আম, 25 মে গোপালভোগ, 30 মে রানীপছন্দ ও খিরসাপাত, 5 জুন লক্ষণভোগ, 10 জুন বাড়িয়াম, 12 জুন ল্যাংড়া, 20 জুন মোহনভোগ, 25 জুন হাড়িভাঙ্গা ও আম্রপালি এবং 30 জুন ফজলি আহরণ করা যাবে। 5 জুলাই মল্লিকা, 20 জুলাই আশিনা এবং 20 আগস্ট থেকে গৌরমতি আম আহরণ ও বাজারজাত করা যাবে। এর আগে আম বা লিচু বাজারজাত করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় সভা থেকে। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত, স্কোয়াড্রন লিডার অসীম নিহত, যান্ত্রিক ত্রুটি বলছে আইএসপিআর। তিস্তা প্রকল্পে চীনের পাশাপাশি যুক্ত হতে চায় ভারত, নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে এগিয়েছে আলোচনা। নিজের নামে আর কোনো প্রকল্প নয় বললেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে অন্তর্ভুক্তির নির্দেশ। ডলারের মূল্য, সুদের হার বাজার ভিত্তিক করার সিদ্ধান্তকে স্বাগত, সাময়িক অসুবিধা হলেও দীর্ঘমেয়াদে সুফলের আশা। এবং চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যায় আজিজ মোহাম্মদ ভাই সহ 3 জনের যাবজ্জীবন, শীর্ষ সন্ত্রাসী ইমন খালাস। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।